ই রাম, ক্যাশ কাউন্টার তো এটাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে আজকে আর একটা নতুন ভিডিও শুরু করলাম। আশা করি তোমরা আমার পাশে থাকবে। যদিও আমি ভিডিও প্ল্যান করে কখনোই ভিডিও করি না আর কি, বেশ কিছুদিন থেকে আরও তো না, ভিডিও ঠিকঠাকভাবে আমি করছি না। হুটহাট যখন মন চাইছে তখন ভিডিও শুরু করে দিচ্ছি, এরকমটাই আর কি হচ্ছে। প্ল্যান করে যে আগের থেকে একটু ভিডিও বানানো সুন্দর করে, সেটা হচ্ছেই না। তো আমরা এসেছিলাম মাম্মামকে ডক্টর দেখানোর জন্য। মাম্মামের একটা ছোটোখাটো প্রবলেম হয়েছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতেই ভুলে গেছিলাম। কেন এসেছি সেটা শেয়ার করতেই ভুলে গেছি। মাম্মামের দাঁতের গোড়া না ছোট্ট একটা জায়গায় না কালো কালো হয়েছিল আর কি, অনেক দিন থেকেই। তারপরে হঠাৎ দেখি যে ওই দাঁতের যে কালো জায়গাটা আছে দাঁতের ওখানে, সেখানে না একটা ফোড়ার মতো উঠেছে আর কি। প্রথমে ভেবেছিলাম যে গজ দাঁত হয়তো বেরোবে, কিন্তু তারপর না দিন দিন দেখছি যে গজ দাঁত বেরোলে তো সেই জায়গাটা শক্ত হবে আর কি, সেই জায়গাটা শক্ত না হয়ে না তুলতুলে হচ্ছে, কেমন যেন এটা ফোড়ার মতো। তো ভয়ও লাগছিল যে হঠাৎ করে এটা কি হচ্ছিল। তাই মাম্মামকে নিয়ে ডক্টরের কাছে আসা। ডক্টরকে দেখানোর পর বললো যে, দেখার সঙ্গে সঙ্গেই বলছিল যে এটা এই প্রবলেম হয়েছে। আর ওকে দেখে তো ভীষণই খুশি হয়ে যায়, যেহেতু আমাদের ডাক্তারের কাছে একটা রেগুলার ব্যাপার, মাঝে সাঝেই আমরা চেক আপে যাই। আর ডাক্তারের সঙ্গে এমন একটা মাম্মামের বন্ডিং হয়ে গেছে যে দেখলে মনে হয় যেন কত অনেক দিনেরই সম্পর্ক। মাম্মামের জন্মগত থেকেই ওই ডাক্তারের সঙ্গে আমাদের সম্পর্ক। তো তারপরে দেখো ডক্টর দেখি আমরা একটু প্রথমে পেয়ারা মাখা খেয়ে দিলাম। মাম্মামও পেয়ারা মাখা খেতে খুবই পছন্দ করে, আমিও পছন্দ করি। তারপর চলে আসলাম একটু ডমিনোসে পিৎজা খাওয়ার জন্য। তো বলি আর কি, তো মাম্মামের সেই জন্মগত থেকেই জন্মে যেদিন বাড়ি এসেছি সেদিন থেকেই ওই ডক্টর। আর ওই ডক্টর মাম্মামের এত কাজে লাগে, কি বলবো। এখানে আমাদের আশেপাশে আমরা যতই ডক্টর দেখাই না কেন, ছোটো মোটো কোনো সর্দি কাশি জ্বর টর হলে সেই ঘুরে ফিরে আমাদের সেখানেই যেতে হয়। আর মাম্মামের ওই ডক্টরের ওষুধ এমন শ্যুট করে গেছে, 1 থেকে 2 দিন খাওয়ার পরই সুস্থ হয়ে যাবে অনিবার্য। ডাক্তার ওকে দূর থেকে দেখার সঙ্গে সঙ্গেই না বুঝতে পারে যে ও কেন এসেছে, কিসের জন্য এসেছে, এরকমই হয়ে গেছে, এতটাই চেনা হয়ে গেছে। আর সেই সময়টা আমার ক্যামেরাবন্দি করতে ইচ্ছে করে, কিন্তু পারি না, কেন জানি না। আমার একটু হেজিটেট ফিল হয়, কি বলবো। বাইরে গেলে আমি ক্যামেরাতে অভ্যস্তই নই। বাইরে গেলে বা কারোর সামনে ক্যামেরা বের করে ভিডিও করা সত্যি আমি একদমই অভ্যস্ত নই। ওর সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প করবে, কথা বলবে, আমি চাইলেই ওখানে ওদের ভালো মুহূর্তগুলো ক্যাপচার করতে পারি ক্যামেরা দিয়ে, কিন্তু কেন জানি না আমার একটু খারাপ লাগে। ক্যামেরাটা বের করব কি করব না, এটা ভেবেই আমার দিন চলে যায়। আমার বড় সেম এই যে দেখুন কত জোর জবরদস্তি করে একটু করে ভিডিও করে আর কি। সেই টুকিটাকি ধরো বললাম যে একটু ভিডিও করো, হয় 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড এরকম একটা করে ভিডিও করে দেয়। মোবাইলটা অন করলো আর বন্ধ করে ফেলবে, যাতে কেউ ভিডিও করছে এটা চট করে দেখে না ফেলে। তাও আবার বউয়ের ভিডিও করে দিচ্ছে, এটা তো আরও একটা বড় ব্যাপার বরের কাছে, ছবি তোলা ভিডিও করা। তো এটা এইরকমই হয়। তো আমি বাইরে গিয়ে সত্যি অতটা ক্যামেরা বের করতেই পারি না, মোবাইল বের করতেও পারি না। তার মধ্যে যখন দেখি যে একটু ফাঁকা আছে বা টুক করে একটু কেউ আমার দিকে তাকাচ্ছে না বা অন্যমনস্ক হয়ে আছে, তো সেই ফাঁকেই আমি টুক করে ক্যামেরা বের করার চেষ্টা করি। আর মাম্মামের পিৎজা খেতে পিৎজা ও বরাবরই খেতে পছন্দ করে। আর ওখানে ডক্টরের কাছে গেলেই ওকে পিৎজা খাওয়াতেই হবে, ও পারলেও একাই একটা পিৎজা খেয়ে নেবে, এরকম একটা ব্যাপার। আমার যদিও পিৎজা খেতে অত একটা ভালো লাগে না, মাম্মামের জন্য যেতে হয় আর কি। আমার না মনে হয় পিৎজা না খেয়ে আমি টাকা খাচ্ছি, এরকমটাই মনে হয়, যেহেতু আমরা একটু গরিব মানুষ বলেই চলে। তো অনেক বেশি দাম নিয়ে নেয় এই ছোট্ট পিৎজা, আমার খেয়ে অত একটা পোষায় না। আমার বাইরের দোকানগুলোর থেকে 200-100 টাকা দিয়ে খাবো, সেটাই আমার খুব ভালো লাগে। এই মাম্মামের জন্যই যেতে হয়। তো 2টো ফ্লেভারের নেওয়া হয়েছে পিৎজা, তাই ভাবলাম যে একটা বড় না নিয়ে 2 রকমের 2টো নিয়ে টেস্ট করে দে, 2টো কীরকম টেস্ট হয়। যদিও এখানেই বারবারই আসায়। আর এই পিৎজাটা মাম্মাম খেতে খুবই পছন্দ করে, আর চিজের পিৎজাটা, কিন্তু উপরের সবজিটা খাবে না, দেখবে উপরের সবজিটা কিন্তু তুলে আমাদেরকে দিয়ে দেবে। আর ওর কথা হচ্ছে এই পিৎজাটাও একাই খাবে, তবুও বলছে ঠিক আছে তোমরা তো বসে থাকবে, তাহলে তোমাদেরকে একটু দেই, তোমাদের সঙ্গে শেয়ার করি, একটু খাই। তো চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে।
একটা মেয়ে দেখবে বিয়ের পর একটা চেঞ্জ, তারপর বাচ্চা হয়ে যাওয়ার পর একদমই চেঞ্জ হয়। যেমন শরীরের দিক থেকে চেঞ্জ হয়, হরমোন সব দিক থেকেই মেয়েদের সব কিছুই চেঞ্জ হয়ে যায়। তারপরেও মা হয়ে গেলে না মানে সব কিছু মানে কি একটা অদ্ভুত জিনিস না, মেয়েরা যখন মা হয়ে যায় কতটা আমাদের দায়িত্ব বেড়ে যায়, কতটা আমরা অনুভব করতে পারি যে আমরা মা হয়েছি। বাচ্চার একটু থেকে একটু মানে অসুস্থ হলেই না কেমন একটা মানে অস্বস্তিতে ভুগতে থাকি। এই যে একটু সামান্য প্রবলেম হয়েছিল 2 দিন থেকে, তো এই ভেবেই না আমি সত্যি এত খারাপ লাগছিল যে কি হলো না, যতক্ষণ না পর্যন্ত ডাক্তারের কাছে যাবো, ডাক্তারের কাছে শুনবো যে এটা কি হয়েছে, ততক্ষণ পর্যন্ত না একটা টেনশন, খুব বড় টেনশন কাজ করে যে কি হলো, কি কোথার থেকে কি হলো। যদিও খুব একটা বড় ব্যাপার নয় এটা, তবু মনের মধ্যে একটা খুঁতখুঁতনি দুজনেরই। জানি না পুরুষ মানুষও ছেলে মানুষরাও বিয়ের পর বাচ্চা হওয়ার যাওয়ার পর অনেকটাই চেঞ্জ হয়। ওর বাবাকে দেখলেই বোঝা যায়, প্রত্যেকটা বাবাকে দেখলেই বোঝা যায় যে তারা কতটা পরিমাণে চেঞ্জ হয়ে যায়। বাচ্চার সামান্য থেকে সামান্য প্রবলেম হলেই আমরা ডাক্তারের কাছে ছুটি, কিন্তু আমাদের অনেক সময় দেখবে আমাদের অনেক বড় প্রবলেমগুলো হয়, তখন আমরা এখান থেকে সেখান থেকে একটু টুক করে ওষুধ নিয়ে এসে খেয়েই ঠিক হয়ে যাই, বা মনে হয় না ঠিক হয়ে যাব। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে না সেটা করতে ইচ্ছা করে না, যে সবসময় যেন না, আমরা যেন ওদেরকে সবসময় ভালোটাই দিতে পারি, যেন ওদের সঙ্গে সবসময় ভালোটাই হয়। আর আমি একজন এমনই মানুষ না, আমি জানি না আমি এত ভিতর থেকে দুর্বল, এত উইক, কি বলবো তোমাদেরকে, হয়তো বলে বোঝানোর মতো নয়, আমি এতটাই উইক। আমার বাচ্চার যদি সামান্য থেকে একটু জ্বর আসে না, ওর জ্বর আসার সঙ্গে সঙ্গে না আমারও শরীর খারাপ হয়ে যায়, কেন জানি না। মানে মনের দিক থেকে আমি এতটাভাবে দুর্বল হয়ে পড়ি, মানে বলে বোঝানোর মতো নয় হয়তো তোমাদেরকে। মানে এই যে আমি ডক্টর দেখাতে গেছিলাম, মাম্মামকে একটা রক্ত টেস্ট দিয়েছে, ওর একটা অন্য প্রবলেমের জন্য আমরা ডক্টর দেখাই, সবসময় চেকআপে যাই আর কি। ওটাও সামান্য প্রবলেম, খুব একটা বড় প্রবলেম নয়। 1-2 বছর পর মাম্মামের রক্তটা টেস্ট করে দেখে আর কি, যে ওর সব কিছু ঠিকঠাক আছে কিনা। মাম্মাম একটা রেগুলার ওষুধ খায় আর কি, ওর একটু নার্ভের সমস্যা আছে, ওষুধটা 2-1 বছর খেলেই ঠিক হয়ে যাবে। তবুও একটা এই মাথায় বড় একটা টেনশন কাজ করে যে মাম্মামের রক্ত টেস্ট দিয়েছে, ওই যে ও রক্ত টেস্টটা ভয় পায়, আর আমিও এতটা পরিমাণে ভয় পাই কি বলবো। ওই যে ওকে রক্ত টেস্ট দিয়েছে, এটাই আমার টেনশনে আমার মাথা খারাপ হয়ে যায়। মানে আমি এখনই যাইনি রক্ত টেস্ট করাতে, তবুও মানে ভিতর থেকে এতটা পরিমাণে মানে উইকনেস ফিল করি যে বাচ্চাটা আমার কষ্ট পাবে, ব্যথা পাবে, কান্নাকাটি করবে, চিল্লাবে। আর আমার যখন এগুলো করে না, তখন আমি অনেক দূরে চলে যাই ওকে রেখে, কারণ ওর সামনে আমি থাকতেই পারি না। যত দূর না ওর কান্নাটা আমার কানে ভাসবে না, তত দূর আমি চলে যাই, ওর বাবাকে দিয়ে চলে যাই। বাবাও কিন্তু ভীষণই আমরা দুজনই একই, ভীষণই উইক হয়ে যাই। বিশেষ করে আমি তো আরও বেশি, ওর কিছু হয়ে গেলে না আমি অসুস্থ হয়ে যাই, কেন জানি না। ও হওয়ার পর থেকে মানে আমি এতটাই দুর্বল, মানে ভিতর থেকে এতটাই দুর্বল হয়ে পড়ি, তোমাদেরকে হয়তো কতবার বললেও হয়তো বোঝাতে পারবো না। এই সামান্য আমার যদি অনেকটা বেশি শরীর খারাপ হয়ে যায়, মানে কি বলবো, বিছানায় শুয়ে থাকার মতো অসুস্থও হয়ে যায়, তবুও আমি টেনে হিচড়ে সমস্ত কাজ করব এবং নিজের মনকে ভালো রাখবো। কিন্তু বাচ্চার যদি সামান্য একটু জ্বর, ফোড়া, সর্দি কাশি হয়ে যায়, কেন জানি না মনে হয় যে আমার কত বড় একটা অসুখ করেছে, মানে আমার করেছে আর কি। আমি এতটা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ি। তো এটা কার সঙ্গে হয় তোমরা একটু জানিও। আমিও না এমনি ভিতর থেকে খুবই দুর্বল, এই যেরকম কাটা চেরা রক্ত ছোট আমার শরীরে, যদি মানে আমার শরীরে অন্য অসুস্থতা হলে আমি ঠিক সয়ে নিতে পারবো, কিন্তু আমার শরীরে যদি একটু কেটে যায় বা একটু মানে রক্ত বেরোয়, যদি আমি রক্ত জিনিসটা দেখি, তাহলেই আমি জানি না কেন আমি মানে এত উইক হয়ে পড়ি। আমার মাথা ঘোরাবে, বমি ভাব হতে থাকবে, এবং শরীর এতটা পরিমাণে অসুস্থ হয়ে যাবে যে আমি বিছনায় শয্যা করতে হয়ে যাব। তো সেই মানুষটাকে মানে এই বাচ্চার কিছু হলে বা এর বাচ্চা রক্ত নেবে, তারপর এই যে টেস্ট করবে, এগুলো ভাবলেই আমার খুবই কষ্ট হয়। প্রত্যেকটা মায়েরই হয় কম বেশি, কিন্তু আমি মনে করি যে আমারটা হয়তো বেশি হয়। আর তোমাদের বা কার হয় তোমরা সেটা জানিও। তো চলে আসলাম, তারপরে দেখো ও মামামের ওখানে আমরা খাওয়া দাওয়া করে তারপরে একটু চলে আসলাম বাড়ির কাজটা দেখতে। এখনও যদিও বাড়ির কাজটা জাস্ট প্রথম ছাদ ঢালাইটা হয়েছে, আর কিছুদিনের মধ্যে দ্বিতীয় ছাদ ঢালাই শুরু হবে, এবং শাটারিং সব খোলা হয়ে গেছে। শাটারিং খুলছে, এসে দেখি এই 15-16 দিন হয়ে গেল কিন্তু আমাদের ছাদ ঢালাইয়ের আর কি।
ভিডিওগুলো আমি যদিও অনেকটা লেটে দিচ্ছি, আর আমার মোবাইলে তো অনেক ভিডিও মানে জমা পড়ে আছে, অনেক 4-5টার মতো ভিডিও জমা পড়ে আছে, সেগুলোই আমি আস্তে আস্তে তোমাদেরকে দিচ্ছি। কারণ জানি না আমি কেন জানি না ভিডিও শ্যুটও করতে পারছি না ঠিকঠাক, আর এডিটিংয়ের জন্যই আমি আরও ভিডিও করতে পারছি না। তারপর দেখো চলে আসলাম এই বাড়ির কাজটা দেখতে। বাড়ির কাজটা দেখবো প্রথমে ভেবেছিলাম যে হাতে তো আজকে টাইম আছে আর আজকে ছুটিও, তো ছুটি, তো এই জন্য ভাবলাম চলো একটু ঘুরবো, মানে একটু রাজবাড়িতে ঢুকবো, রাজবাড়িতে ঢুকে ওখানে মামামকে নিয়ে একটু পার্কে যাব। ওই যে বরের সঙ্গে গেলে আর কি যা হয়, আমাদের সঙ্গে টাইম পাস করতে ভালো লাগে না, মানে আমাদের সঙ্গে মানে বহুদের সঙ্গে টাইম পাস করতে ভালো লাগে না, কিন্তু এখানে যদি মানে প্রেমিক প্রেমিকা হতো তাহলে কিন্তু দেখতে ওই টাইম পাসগুলোই মানে খুব ভালো লাগে। মানে বিয়ের আগের ব্যাপারটা যেমন দেখবে যে একটু টাইম পাস করতে খুব ভালো লাগে, কিন্তু এখন মোটেও না। বিয়ের 7-8 বছর পেরিয়ে গেলে কেন জানি না, যেন দূরে দূরে থাকলেই ভালো হয় বউ বাচ্চার থেকে। আর প্রচুর পরিমাণে না গরমও পড়েছিল, দুপুর টাইম তো বললাম চলো একটু পার্কে যাই বা মাম্মামকে নিয়ে একটু রাজবাড়িতে গিয়ে যাই, কিন্তু না, যাবে না গরমের মধ্যে, ওখানে গিয়ে বসে থাকতে ভালো লাগবে না, বোরিং হবে। আমিও যদিও বোরিং হব, মানে হতাম আর কি, গেলে ওর সঙ্গে এই একটু বলবো ছবি তুলে দাও, ভালো মুডে থাকতে থাকতেও দেখবে কখন ঝগড়া লেগে যাবে বুঝতেই পারবো না, এরকমটাই হয় আর কি। তারপরে ভাবলাম না, আর জোর করবো না, প্রচণ্ড পরিমাণে রৌদ্রও ওখানে, আর মাম্মামও একা একা ভালো লাগবে না, আমি মোবাইল নিয়ে ব্যস্ত থাকবো, মাম্মাম একা একা খেলতে ভালো লাগবে না মানে রোদের মধ্যে। তাই ও ভাবলো যে চলো একটু বাড়ির কাজটা দেখি। বাড়ির কাজটা দেখে আমাদের একটু গাড়ির কাজ আছে, তো সেই গাড়ির কাজটা করে নেবে। আমরা কোথাও একটা মানে পার্কে তো রৌদ্রু, তাই ও একটা প্ল্যান দিল আমাদেরকে, তো সেই প্ল্যানটাই তোমাদেরকে একটু পরে বলছি। আর দেখো এই সাইডটা কিন্তু অনেকটা পরিমাণে জায়গা রেখে দিয়েছে। এখানে আমাদের জমিটা হচ্ছে 4 কাঠার মতো জমিটা আছে, 2.5 কাঠার মানে একটু বেশি বেশি করে বাড়ি করা হয়েছে, আর 1.5 কাঠার একটু কম কম জায়গা রেখে দিয়েছে, পার্কিংয়ের জন্য রেখে দিয়েছে। আর পার্কিং করা হবে ওখানে, পার্কিং একটা করা হবে, আর পরবর্তীতে ওখানে কিন্তু পুরোটাই ছাদ ঢালাই করা হবে আর কি, পরবর্তীতে প্ল্যান আছে আমাদের। তো সেটাই দেখতে এসে জল ঠিকঠাক ঢালছে কিনা। আর এখানে কিন্তু দেখাশোনার জন্য মানে এক্সট্রা করে লোক রাখার মানে রেখে দেওয়া হয়েছে, যাতে ভালো করে দেখাশোনা করতে পারে। যেহেতু দূরের থেকে বাড়ি করলে না এই প্রবলেমটা কিন্তু খুবই হয়, মানে খুবই প্রবলেম হয় দূরের থেকে বাড়ি করলে আর কি। কাছে থেকে করলে নিজেই সব কিছু দেখাশোনা করা যায়, সব কিছু নিজেই করা যায়, এক্সট্রা একটা লোক রাখতে হয় দেখাশোনা করার জন্য। এই যে পাশে একটা ঘর আছে, সেই ঘরেই একজন থাকে রাত্রিবেলা, যেহেতু এখানে অনেক জিনিসপত্র থাকে, রড সিমেন্ট টিমেন্ট অনেক আগেই বুক করে রাখতে হয়। জানি না আবার হয়তো রড বুক করা হচ্ছে এই ধরো 1 মাসের মধ্যেই, আর দ্বিতীয় ছাদটা ঢালাইয়ের কাজ শুরু হবে। এখানেই দেখো আরেকটা জায়গা আছে, আমি দেখে বলি যে হচ্ছে এই জায়গাটাতে আর একটা বাড়ি হয়ে যাবে, টাউনের বাড়ি তো হামেশাই আর একটা বাড়ি এখানে হয়েই যাবে। তাই আমি বলি যে এত তাড়াহুড়ো না করলেই নয় আর কি, একবারে যদি পুরো ছাদটা ঢালাই করতে একটু সময় লাগতো ঠিক আছে, কিন্তু একবারেই হয়ে যেত। আবার দেখবে যখন আমরা কি একটা কাজ করি, ধরো ভাবি যে পরে করব, পরবর্তীতে কিন্তু সেই কাজটা মানে হয়ে ওঠে না, সহজেই কিন্তু হয়ে ওঠে না। তো দেখো এদিকে দেখো পুরোই শাটারিং খোলা হয়ে গেছে, শাটারিংয়ে খোলার কাজ করছে এখানে। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে আমরা একটা ওর গাড়ির কাজ করবে, মানে গাড়ির টায়ারের একটু কি প্রবলেম আছে, তো সেইগুলোই ঠিকঠাক করবে। আর আমরা একটু কি করি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি করি আমরা। ওখানে ধরো আধা ঘন্টার মতো টাইম লাগবে, তো আধা ঘন্টার মধ্যে কোথায় বসে থাকবো, সেরকম বসে থাকার মতো জায়গা, হ্যাঁ পার্কটা আছে, সেখানে এখন প্রচুর পরিমাণে রৌদ্রু, মানে এত রৌদ্রু যে বসে থাকার মতোই নয়। তো আমরা এখানে টুকটুক করে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার। আর আমাদের বাড়িটা দেখবে কিন্তু চারপাশে একটা সবুজ খোলামেলা একটা জায়গা, মানে চারিদিক থেকে হাওয়া বাতাস আসবে, এরকম একটা ভালো সুন্দর পরিবেশ, কিন্তু মানে স্নিগ্ধ পরিবেশ বলতে পারো। টাউনের একটা আওয়াজ শব্দ মানে পলিউশন দূষণ এগুলো আমাদেরকে একটু ছুতে কম পারবে, যেহেতু আমাদের হাই রোডের থেকে একটু এই 10-15 পা হেঁটে ঢুকতে হয়, মানে সাইডগুলোতে একদম শেষে আমাদের যে টাউনের যে গলিগুলো হয় সেই গলিগুলোর থেকে কিন্তু অনেকটা পরিমাণে শেষের দিকে গলিটা আর কি, মানে শেষ প্রান্তে আমাদের বাড়ির দিকে চারিদিকে খোলা মাঠ, খোলা সবুজ ঘাস, একটু মানে অনেক এই 5-6 বছর পরে চারিদিকে ভর্তি হয়ে যাবে বাড়ি ঘরে, কিন্তু এখন আপাতত কিন্তু খুব খোলামেলা জায়গাটা, খুব ভালো লাগবে বাচ্চাদের খেলাধুলার জন্য। সামনে একটা বড় মাঠ আছে, খুব ভালো
হবে আর কি। এরকম দেখেই আর কি নেওয়া, যাতে এই যে যেগুলো টাউনে আর কি দেখবে যে পাশেই হলে না খুব আওয়াজ, শব্দ দূষণ, মানে কি বলবো, পলিউশন মানে সব সময় থাকে, তো সেগুলো থেকে একটু দূরে থাকা, কিন্তু সেরকম দেখে একটু শান্ত পরিবেশে আর কি এই বাড়িটা করা আমাদের। তো চলো তারপরে দেখো কি করলাম, আমরা চলে এসেছি এখন একটু মলে আর কি, এসির হাওয়া খেতে বলতে পারো। ওর বাবা বললো যে বাইরে কোথাও বসে থাকবে, পার্কে যাবে, তার থেকে তোমরা একটা কাজ করতে পারো, তোমরা যাও একটু মলে ঢোকো, মলে গিয়ে একটু ঠান্ডা হাওয়া খেয়ে আসো, বাইরে থাকলে তো প্রচুর পরিমাণে গরম লাগবে তোমাদের। তো ভাবলাম যে শুধু শুধু এভাবে যাওয়া যায়, চারিদিকে শুধু কেনাকাটায় মানে লোকে পুরো ভর্তি। প্রথমত তো ঈদ, তারপরে হচ্ছে আমাদের পয়লা বৈশাখ কয়েকদিন পরে। তো পয়লা বৈশাখের কেনাকাটা আমাদের যদিও মোটামুটি একটু টুকিটাকি হয়ে গেছে, খুব বেশি কেনাকাটা আমরা করব না, আমাদের এখন সেরকম অবস্থাতে নেই, আমরা যতটুকু করতে হয় ততটুকুই করব এই আর কি। অনলাইনে আমার এখন না এই মলে গিয়ে কেনাকাটা করার থেকে না এখন আমার অনলাইনে শপিং করতেই ভালো লাগে আর কি। মামার জন্য তো আছে, আমার জন্য কিছু টুকিটাকি করেছে, ওর বাবার জন্য দেখি কি নেওয়া যায় আর কি। আর আগের মতো না, আগে খুব বেরোতাম, হুটহাট করেই মন চাইলেই শপিং করতে বেরিয়ে যেতাম, দুজনে একটু ঘোরাও হতো, কেনাকাটাও করা হতো। কিন্তু গত 1-1.5 বছর থেকে আমাদের সেই হুটহাট করে প্ল্যান করাগুলো না এখন একটু কমে গেছে, এখন একটু হিসাবই হয়ে গেছে, অনেকটাই হিসাবই হয়ে গেছে, অনেকটা কমেও গেছে। তো চলো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। কি খাচ্ছ তুমি? চিপস? তুমি দিদিকে মিস করছিলা? কি হচ্ছিল, দিদি কখন আসবে? তুমি কি করছিলা সারাদিন একা একা বাড়িতে? বই করছিলা? ওই হাত দিয়ে কেন খাচ্ছ? এই হাত দিয়ে কেন খাচ্ছ? ও তুমি একটু হাত মুখ ধুয়ে